2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 5 জনসংখ্যা। তো আজকে অধ্যায় 5-এর সমাধান করব আমরা। তো অধ্যায় 5-এ আছে প্রথমে হচ্ছে 41 পৃষ্ঠা। তো 41 পৃষ্ঠা সমাধানের পর আমরা চলে যাব হচ্ছে পরবর্তী পৃষ্ঠা। তো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 43 সমাধান করব এই যে। তো 43 পৃষ্ঠা সমাধানের পর আমরা চলে যাব এই হচ্ছে 45 পৃষ্ঠা, কারণ 44 পৃষ্ঠায় আছে রিডিং। হ্যাঁ, তো আমরা 45 পৃষ্ঠা সমাধানের পর আমরা সমাধান করব হচ্ছে এই 47 পৃষ্ঠা। তো 47 পৃষ্ঠায় হচ্ছে আমাদের লাস্ট পঞ্চম অধ্যায়, তারপরে আছে ষষ্ঠ অধ্যায়। তো আমরা ষষ্ঠ অধ্যায় পরবর্তী ক্লাসে ভিডিও দেখাবো। তো এখন আমরা পঞ্চম অধ্যায় সমাধান করব। প্রথমে আছে কতে এসো লিখি। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ 2025 সালের সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলে আপলোড করা হয়। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে শিক্ষকের সহায়তায় খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ওপর অধিক জনসংখ্যার প্রভাব আলোচনা করো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। ক নাম্বার উত্তর, খাদ্যের ওপর অধিক জনসংখ্যার প্রভাব। বাংলাদেশের কৃষিপ্রধান দেশ, কিন্তু এদেশের জমির তুলনায় জনসংখ্যা অনেক বেশি। এই অতিরিক্ত মানুষের খাদ্য চাহিদা মেটাতে আমাদের প্রতি বছর বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হয়। তাছাড়া এই অতিরিক্ত জনগোষ্ঠী বসতি স্থাপনের জন্য দিন দিন আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে, ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে খাদ্য সংকট সৃষ্টি হয়ে শিশুসহ দরিদ্র গোষ্ঠীর পুষ্টিহীনতা ভোগে। বস্ত্রের ওপর অধিক জনসংখ্যার প্রভাব। মানুষের মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে বস্ত্র, কিন্তু পরিবারের লোক সংখ্যা বেশি হলে বাবা মা সব সময় সন্তানের প্রয়োজনীয় কাপড় কিনে এনে দিতে পারে না। ফলে উপযুক্ত পোশাকের অভাবে অনেক শিশু বিদ্যালয়ে যেতে চায় না। বাসস্থানের ওপর অধিক জনসংখ্যার প্রভাব। অতিরিক্ত জনসংখ্যার জন্য অনেক ঘরবাড়ি প্রয়োজন, কিন্তু জমির পরিমাণ সীমিত থাকায় অতিরিক্ত জনগোষ্ঠীর প্রয়োজনীয় বাসস্থানের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। এছাড়া নিম্ন আয়ের লোকেরা গ্রাম থেকে শহরমুখী হচ্ছে, ফলে শহরে বেড়ে চলেছে বস্তিবাসীর ভিড়, দূষিত হচ্ছে পরিবেশ। তো এখন আমরা ক নাম্বার কমপ্লিট করলাম। এখন চলে যাব খ নাম্বারে। আছে চতুর্থ অধ্যায়টি দেখো। সেখান থেকে আমরা আমদানি করি এমন 3টি খাদ্যের নাম নিচের ছকে লিখি। আমরা সেই খাদ্যগুলো কী পরিমাণ আমদানি করি তা খুঁজে বের করো। আমদানি করা খাদ্য, আমদানির পরিমাণ। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই ছিল আমাদের প্রশ্ন। হ্যাঁ, আর উত্তর হচ্ছে এটি। আমদানি করা খাদ্য: গম, ডাল, তেল। আমদানির পরিমাণ 0.5 মিলিয়ন মেট্রিক টন, 3 মিলিয়ন মেট্রিক টন, 0.5 মিলিয়ন মেট্রিক টন। তো এই ছিল হচ্ছে আমাদের খ নাম্বারের উত্তর। হ্যাঁ, এখন গ নাম্বারে আছে আরও কিছু করি। শহরের গৃহহীন শিশুদের জীবনের একটি দিন কল্পনা করো। তাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় তা আলোচনা করো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এ হচ্ছে গ নাম্বার প্রশ্ন এবং এ হচ্ছে উত্তর। শহরে গৃহহীন শিশুরা মানব বেতর জীবনযাপন করে। তাদের খাবার, পোশাক, চিকিৎসা প্রভৃতি ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের সমাজে তারা খুব অবহেলিত। তারা যেমন শিক্ষার সুযোগ পায় না, তেমনি রাষ্ট্রের নাগরিক হিসেবে মৌলিক সুবিধাগুলো থেকেও বঞ্চিত হয়। তো এই ছিল হচ্ছে আমাদের ঘ নাম্বারের সমাধান। এখন আমরা চলে যাব ঘ নাম্বারের টিকচিহ্ন। সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দাও। বাংলাদেশে প্রতি বছর কতজন শিশু জন্মগ্রহণ করছে? সঠিক উত্তর হবে ক 10 লক্ষ, 12 লক্ষ, 25 লক্ষ, 30 লক্ষ। তো সঠিক উত্তর হবে ঘ 30 লক্ষ। তো আমাদের 41 পৃষ্ঠা কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 43-এ। হ্যাঁ, 43-এ কী আছে? সর্বপ্রথম ছোট দলের নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। সমাজে কিভাবে সাক্ষরতার হার বাড়ানো যায়, কিভাবে আরও বেশি সংখ্যক শিশু বিদ্যালয়ে আনা যায়, এই বিষয়গুলো নিয়ে প্রতিটি দলে আলোচনা করো ও সবচেয়ে ভালো ধারণা শ্রেণীতে সবার সামনে উপস্থাপন করো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এ হচ্ছে উত্তর। সমাজে সাক্ষরতার হার বাড়ানোর উপায়। একটি দেশের অন্যতম সম্পদ হচ্ছে সে দেশের শিক্ষিত জনগোষ্ঠী, কিন্তু বাংলাদেশের জনসংখ্যা 27.70% এখনও অক্ষর জ্ঞানহীন। এ অবস্থায় গ্রাম ও শহরের অসচেতন বাবা মাকে শিক্ষার গুরুত্ব সম্পর্কে বোঝাতে হবে, যাতে তারা ছেলে মেয়েকে স্কুলে পাঠান। আরও বেশি সংখ্যক শিশুকে বিদ্যালয়ে আনার উপায় বিদ্যালয়ে প্রয়োজন অনুযায়ী শিক্ষক, শ্রেণীকক্ষ, শিক্ষক ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান। 2 পাঠ্যক্রমে এমন বিষয় সংযোজন করা যাতে শিশু পড়ার মধ্যে আনন্দ পায়। বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা। শিশুরা যেন
শিক্ষার প্রতি আগ্রহ হারিয়ে না ফেলে সেজন্য তাদের মনন অনুযায়ী পাঠদানের ব্যবস্থা করা। দরিদ্র পরিবারের সন্তানদের বিনামূল্যে পাঠদান, শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি, বৃত্তি, উপবৃত্তি ইত্যাদি পদক্ষেপ জোরদার করা। অশিক্ষিত বাবা মাকে শিক্ষার গুরুত্ব সম্পর্কে বোঝাতে হবে যাতে তারা তাদের ছেলে ও মেয়ে শিশু উভয়কেই সামনে সুযোগ সুবিধা প্রদান করে এবং স্কুলে পাঠায়। উপরের ব্যবস্থাগুলো গ্রহণ করা গেলে যেসব শিশু বিদ্যালয়ে ভর্তি হতে পারবে না, লেখাপড়া শেষ না করে ঝরে পড়ে তারা উৎসাহ পাবে এবং বিদ্যালয় শিশুদের সংখ্যা বৃদ্ধি পাবে। হ্যাঁ, তো এগুলো ছিল আমাদের এই যেই ক নাম্বারের উত্তর। তো এখন খ নাম্বারের উত্তর হবে স্বাস্থ্যসেবা উন্নয়নের একজন চিকিৎসকের ভূমিকা লেখো। তো চলো আমরা খ নাম্বারের উত্তর দেখে নিই। স্বাস্থ্যসেবা উন্নয়নের একজন চিকিৎসকের ভূমিকা। আমাদের দেশের জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা খুবই কম। এজন্য আমাদের দেশের অনেক মানুষ পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছে না। ফলে স্বাস্থ্যহীনতার কারণে তারা প্রয়োজনীয় উপার্জন করতে পারছে না। এতে তারা অর্থনীতিতে তেমন কোনো অবদান রাখতে পারেন না। একজন চিকিৎসক তার নিয়মিত কাজের ফাঁকে মাঝে মাঝে বিনামূল্যে এইসব দরিদ্র ছিন্নমূল জনগোষ্ঠীর চিকিৎসার ব্যবস্থা করে তাদের স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়ন ঘটাতে পারেন। পাশাপাশি প্রয়োজনীয় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, হাসপাতালের আসন ও পরিবেশের উন্নয়ন, আধুনিক সরঞ্জাম ক্রয়, টিকা দেওয়া, স্বাস্থ্যবিধি মানা ইত্যাদি ব্যাপারে সুপারিশ করার মাধ্যমে একজন চিকিৎসক স্বাস্থ্য সেবার উন্নয়ন ভূমিকা রাখতে পারেন। তো এই ছিল আমাদের খ নাম্বার উত্তর। এবং গ নাম্বারে আছে অতিরিক্ত জনসংখ্যার ফলে চলাচলের ক্ষেত্রে রাস্তাঘাটে অনেক সমস্যা সৃষ্টি হয়। একজন পরিকল্পনাকারী হিসেবে নিম্নের বিষয়গুলোর জন্য তোমার পরিকল্পনা কী হবে? রেলপথ যাত্রা, বাস যাত্রী, গাড়ি চালক, পথচারী। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। তো এই ছিল আমাদের প্রশ্ন এবং এই উত্তর। রেলপথ, এই যে রেলপথ প্রথম উত্তর। অধিক জনসংখ্যার ফলে যানবাহনের ওপর অতিরিক্ত চাপ বাড়ে। এক্ষেত্রে রেলের মতো গণপরিবহন বেশি কার্যকর। তাই রেলপথ উন্নয়নে রেলের লাইন ও কামরার আধুনিকায়ন করব। যেসব অঞ্চলে এখন রেল লাইন নেই সেসব অঞ্চলে রেলপথ স্থাপন করব। এতে করে বহু সংখ্যক যাত্রী খুব অল্প সময় যাতায়াত করতে পারবে। রেলপথের পথ তৈরি সময় কাঠের স্লিপারের পরিবর্তে কংক্রিটের ঢালাই স্লিপার ব্যবহার করব। কোনো জায়গায় রেল লাইন ক্ষতিগ্রস্ত হলো কিনা নিরাপদ কর্মীর মাধ্যমে তা জানার ব্যবস্থা করব। তা তৎক্ষণাৎ মেরামত করব। এছাড়া প্রয়োজনীয় স্থানে রেলগেট নির্মাণ ও গেটম্যান নিয়োগ দেব। তারপরে আছে বাস যাত্রী। উত্তর হবে বাসে অতিরিক্ত যাত্রীর কারণে দুর্ঘটনা ঘটে, তাই বাসে অতিরিক্ত যাত্রী না ওঠা এবং চলন্ত বাস থেকে না নামা ইত্যাদি ব্যাপারে সাধারণ মানুষের সতর্ক করব। গাড়ি চালক, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন অদক্ষ চালক ও হেল্পার দিয়ে গাড়ি চালানো ইত্যাদি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এছাড়া ট্রাফিক আইনের কার্যকারিতা নিশ্চিত করব এবং উন্নত সিগন্যালের ব্যবস্থা চালু ও হাইওয়ে ট্রাফিক পুলিশের নজরদারি বাড়াবো। পথচারীদের নিরাপদে চলাচলের জন্য প্রয়োজনীয় অনুযায়ী জেব্রা ক্রসিং চালু এবং পথ চলার নিয়ম সম্পর্কে সচেতন করব। তো এই ছিল আমাদের গ নাম্বার উত্তর। এবং ঘ নাম্বারে আছে পরিবেশের ওপর অতিরিক্ত জনসংখ্যার 3টি প্রভাব লেখো। তো আমাদের সর্বশেষ উত্তর এই যে 1 নাম্বার উত্তর। পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার 3টি প্রভাব হলো অতিরিক্ত জনসংখ্যার চাহিদা মেটাতে বেশি পরিমাণে ফসল ফলানো, প্রচুর পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার হচ্ছে। এতে মাটি বিষাক্ত এবং পুকুর নদী পানি দূষিত হয়ে পরিবেশে ক্ষতি হচ্ছে। 2 মানুষ গাছপালা কেটে বাড়ি তৈরি করেছে, এতে গাছের সংখ্যা কমে যাচ্ছে, ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। 3 অতিরিক্ত জনসংখ্যার কর্মসংস্থানের চাহিদা মেটাতে শিল্প কারখানার বৃদ্ধি পাচ্ছে। এসব শিল্প কারখানার কালো ধোঁয়া ও বজ্র পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব রেখেছে। হ্যাঁ, তো এই ছিল আমাদের 43 পৃষ্ঠার সমাধান। তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা 45-এ। তো 45 পৃষ্ঠায় আছে আমাদের ক নাম্বার। এখানে বলেছে কাগজ কলের জন্য কী ধরনের মূলধন, প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ দরকার তা বর্ণনা করো। কাজটি ছোট দলে করো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। উত্তর, কাগজ কলের উদাহরণস্বরূপ এখানে
খুলনার নিউজ প্রিন্ট কাগজের কথা বলা যায়। এতে আধুনিক সরঞ্জামাদি ও যন্ত্রপাতির জন্য স্থায়ী মূলধন এবং কারখানা ব্যয় পরিচালনার জন্য চলতি মূলধনের প্রয়োজন পড়ে। এছাড়া উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল যেমন বাঁশ, গাছের গুঁড়ি, আখের গোড়া, ছোবড়া ইত্যাদি প্রাকৃতিক সম্পদ থেকে পাওয়া যায়। তবে এই মূলধন ও প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করার জন্য প্রয়োজন দক্ষ জনশক্তি, তাই উপযুক্ত প্রশিক্ষণ, কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়ন, স্বাস্থ্যসেবা, কারিগরি শিক্ষা প্রভৃতি প্রদানের মাধ্যমে কারখানার শ্রমিকদের দক্ষতা বাড়াতে পারলে তাদের উৎপাদন ক্ষমতা ও উৎপাদিত দ্রব্যের গুণগত মান বৃদ্ধি পাবে। ফলে কারখানাটি দেশীয় চাহিদা পূরণের পর বিদেশি ও কাগজ রপ্তানি করতে পারবে আর তা দেশের অর্থনীতিতে সমৃদ্ধ করবে। তো এই ছিল হচ্ছে ক নম্বরের সমাধান। এখন খ নম্বর আছে, এসো লিখি ক্রমবর্ধমান জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার কয়েকটি পদ্ধতি উদাহরণ দাও। মানব সম্পদ উন্নয়ন উদাহরণ: শ্রমশক্তি রূপায়ণ, মৌলিক শিক্ষার উন্নয়ন, বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি। হ্যাঁ, তো চলো আমরা এর উত্তরটি দেখে নিই। তো এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন এবং এই হচ্ছে আমাদের উত্তর। উত্তর দুবাইয়ের নির্মাণ শ্রমিক কাঠামো। এই যে শ্রমশক্তি রপ্তানি, দুবাইয়ের নির্মাণ শ্রমিক কাঠামো। তারপরে এটির উত্তর হবে কমপক্ষে মাধ্যমিক স্তর পর্যন্ত পড়ালেখা করার সুযোগ, শিক্ষার্থীদের উৎসাহী করা, তরুণীদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া। হ্যাঁ, তো এই ছিল হচ্ছে উত্তর। এখন আমাদের হচ্ছে গ নম্বরের সমাধান। মনে করো তোমার এলাকায় একটি নতুন শিল্প স্থাপন করা হবে। সেক্ষেত্রে নিচের তিনটি শিরোনামে কোন কোন জিনিস প্রয়োজন হবে? কাজটি ছোট দলে করো। মূলধন, প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ। হ্যাঁ, তো চলো আমরা উত্তরটি দেখে নিই। উত্তর: মূলধন নির্দিষ্ট জমি, কলকারখানা, ঘর, কাটার মেশিন, কাঠের নকশা করার বিভিন্ন যন্ত্রপাতি, বিদ্যুৎ, জেনারেটর ইত্যাদি এবং কাঠ কেনার যন্ত্র। প্রয়োজনীয় টাকা। প্রাকৃতিক সম্পদ গাছের গুঁড়ি, মানব সম্পদ কাঠ শিল্পের দক্ষ শ্রমিক। তো আমাদের কমপ্লিট। এখন চলে যাব হচ্ছে আমরা ঘ নম্বরে টিক চিহ্ন। হ্যাঁ, এখানে আছে অর্থনৈতিক উন্নয়নের জন্য নিচের কোন সম্পত্তি সবচেয়ে বেশি প্রয়োজন? যন্ত্রপাতি, শিল্প, অবকাঠামোগত উন্নয়ন, পোশাক এবং হচ্ছে মূলধন। তো সঠিক উত্তর হবে ঘ, মূলধন। হ্যাঁ, তো আমাদের 45 পৃষ্ঠা পরে এখন আছে সর্বশেষ আমাদের 47 পৃষ্ঠার সমাধান। তো 47 পৃষ্ঠায় প্রশ্নটি তোমরা আসলে পড়ে নিও। আমার ভিডিওটি লং হয়ে যাচ্ছে দেখে আমি পড়লাম না, আমি সরাসরি তোমাদের উত্তরটি দেখিয়ে দেবো। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের 47 পৃষ্ঠার এই হচ্ছে আমাদের প্রশ্ন এবং উত্তর শুরু হচ্ছে এইখান থেকে। তো এই হচ্ছে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এই হচ্ছে এই এতটুকু অ্যান্সার, তারপর এখান থেকে আবার এই পর্যন্ত। এই যে অনেক বড় অ্যান্সার। এই যে আমি দুই খোপ করে দেখাই, তোমাদের স্ক্রিনশট দিতে সুবিধা হবে। এই যে এখান থেকে এই পর্যন্ত স্ক্রিনশট দাও এখন, তারপরে এইখান থেকে আবার এতটুকু স্ক্রিনশট দাও, তারপরে এখান থেকে আবার এতটুকু স্ক্রিনশট দাও। হ্যাঁ, তো এই ছিল হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। তারপরে হচ্ছে খ নম্বরের অ্যান্সার। এখন আমরা খ নাম্বার দেখব। তোমরা প্রশ্নটি দেখে নিও। হচ্ছে খ নাম্বার এবং খ নাম্বারের অ্যান্সার হচ্ছে যতটুকু। তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে নাও। তারপরে চলে আসো গ নাম্বারে। এই হচ্ছে গ নাম্বারের প্রশ্ন। হ্যাঁ, এতটুকু। তারপরে আছে এই যে আবার এতটুকু। উত্তর হচ্ছে কৃষিকাজ করেছে 22 জন, চাকরি করেছে 18 জন, ব্যবসা করেছে 35 জন, উচ্চশিক্ষা গ্রহণ করেছে 25 জন। এবং ঘ নাম্বারে প্রশ্ন এতটুকু এবং উত্তরে যেখান থেকে এই পর্যন্ত। আমাদের দেশের রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য মানব সম্পদ ব্যবহার করা যায়। এক্ষেত্রে রপ্তানিযোগ্য পণ্যের কারখানা স্থাপন করতে হবে আর সেই কারখানায় কর্মী হিসেবে দক্ষ মানব সম্পদ ব্যবহার করতে হবে। তো এই ছিল হচ্ছে আমাদের সর্বশেষ প্রশ্নের উত্তর। হ্যাঁ, 47 পৃষ্ঠা। তো পরবর্তীতে 6ষ্ঠ অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।